আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ, গুলিতে নিহত 1, আহত 20। সংকট নিরসনে প্রশাসনের ভূমিকায় মালিকপক্ষের অসন্তোষ। কুষ্টিয়ায় ইউপিএ চেয়ারম্যানকে দিনে দুপুরে গুলি করে হত্যা, রাজনৈতিক বিরোধের জের, দাবি পরিবারের। এলাকাবাসীর বিক্ষোভ, অভিযুক্তদের বাড়িতে হামলা। পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ থেকে আগুন, 2 জনের মৃত্যু, নিখোঁজ 1। গাজীপুরে গ্যাস সিলিন্ডারবাহী গাড়ি মেরামতের সময় বিস্ফোরণ। এবং মহাজন, আড়ত মালিক আর ব্যাপারী চক্রে আটকে আছে ইলিশের বাজার। 4-5 হাত ঘুরে দাম বাড়ে প্রায় 1000 টাকা। ঠকছেন জেলে ভোক্তা, নির্বিকার মৎস্য বিভাগ। এর সঙ্গে আছি আমি তোহা খান তামিম। সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন 1 জন, আহত হয়েছেন অন্তত 20 জন। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। আবারও সড়কে বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা, আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে জড়ায় সংঘর্ষে। সোমবার সকালে বকেয়া বেতন সহ বেশ কিছু দাবিতে টঙ্গী আশুলিয়া ইপিজেড সড়কের জিরাবো এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। পরে অন্যান্য কারখানা শ্রমিকরাও সেখানে জড়ো হন। এতে সড়কের দুপাশে 3 কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় যানজট। শ্রমিকরা জানান, গত 28 আগস্ট থেকে আশুলিয়ার বুড়িবাজার এলাকার বার্ডস গ্রুপ বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। তবে দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে বেতন ভাতা। এরই প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। আমাদের ফ্যাক্টরি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করছে, কিন্তু আমাদের কোনো দেনা পাওনা দিইনি। আমরা কি অপরাধ করছি, কি দোষ আমাদের? মালিক তো ঠিকই চলতেছে, তার আরো ফ্যাক্টরি চালাচ্ছে, কিন্তু আমাদের দেনা পাওনাগুলো দিল না। মন্ডল গ্রুপ 3 দিন বিকাল বন্ধ, পোলাপানে পাওনা দাওনা দেয় না। এতে মনে করেন যে 1 ভাই আর 1 বোন নিখোঁজ হলে কালকে আমাদের বোনটারে বাইর করছে। বোনটার অবস্থা খুবই খারাপ। তারপরে এই স্থানীয় পোলাপান এসে আমাদের উপর হামলা করে। ইনজুরি পেশেন্ট এসেছে, একজন মৃত অবস্থায় কাউসার আহমেদ, আনুমানিক বয়স 26। যে 2 জন পেশেন্ট ভর্তি হয়েছে, 2 জনের অবস্থায় আশঙ্কাজনক। একজন সরাসরি আইসিইউতে ভর্তি হয়েছে, আরেকজন তারা সার্জারি ডিপার্টমেন্টে আমাদের ভর্তি হয়েছে। নিহত কাউসার হোসেন খান আশুলিয়ার জিরাবো এলাকার ম্যাঙ্গোটেক্স লিমিটেড কারখানার শ্রমিক। সময় সংবাদ, সাভার। এই মুহূর্তে আশুলিয়ার বাইপাইল এলাকায় আছেন রিপোর্টার মুজাফর হোসেন জয়। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। শিল্পাঞ্চলের বাইপাইলে আপনারা জানেন যে দিনভর যে সংঘর্ষ এবং আশুলিয়া শিল্পাঞ্চল উত্তপ্ত ছিল, মূলত গার্মেন্টস কারখানাগুলোতে উত্তপ্ত পরিবেশ বিরাজ করে। কিন্তু আজকে মূলত আশুলিয়া শিল্পাঞ্চলে 2টি জায়গাতে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। একটি হচ্ছে বাইপাইলে, অপরটি হচ্ছে আশুলিয়ার জিরাবো এলাকাতে। আপনারা জানেন যে সকাল 10টা থেকেই মূলত শ্রমিকরা বাইপাইল এলাকায় নবীনগর চন্দ্রা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করতে থাকে। এই সময় থেকে প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত প্রায় 8 ঘন্টা পেরিয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত অবরোধে নাকাল 2 প্রান্তের যে পরিবহন শ্রমিক রয়েছেন তারা। আমরা যতটুকু জানতে পেরেছি যে আশুলিয়া ঢাকা নবীনগর চন্দ্রা মহাসড়কের যে বাইপাইল রয়েছে, বাইপাইল থেকে নবীনগর পেরিয়ে গেছে যানজট। একই সাথে কিন্তু বাইপাইল থেকে জিরানি পার হয়ে যানজট গাজীপুরে গিয়ে পৌঁছেছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে কিন্তু এই অঞ্চলে কিন্তু যে শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে, তারা কিন্তু যে পর্যন্ত তাদের দাবি আদায় না হবে এবং শ্রমিকদের যে দাবি দেওয়া রয়েছে তা পূরণ না হবে, তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। অপরদিকে কিন্তু আশুলিয়ার যে জিরাবো এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে, সেটি মূলত দুপুর থেকে শুরু হয়। সেই দুপুরে মূলত একটি কারখানা শ্রমিক বেরিয়ে আসে, এরপরে বিভিন্ন কারখানা শ্রমিকরা সড়কে বেরিয়ে আসলে কিন্তু বেরিয়ে এসে প্রথমে তারা আইন শৃঙ্খলা বাহিনীর, আপনারা জানেন যে যৌথ বাহিনীর যে গাড়ি রয়েছিল সেখানে 5টা গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। এরপরেই মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যৌথ বাহিনী কিন্তু রাবার বুলেট সহ আপনার টিয়ার সেল নিক্ষেপ করে। এতে করে প্রায় 20 শ্রমিক আহত হয় এবং 5 জন গুলিবিদ্ধ হয় এবং যাদের মধ্যে একজন সাভারের এনাম মেডিকেল কলেজে মৃত্যু হয় বলে আমরা জানতে পেরেছি। এখনো পর্যন্ত কিন্তু আশুলিয়ার যে জিরাবো এলাকায় সেখানে পরিবেশ থমথমে অবস্থা বিরাজ করলেও কিন্তু বর্তমানে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ থাকায় কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং পরিবহন 1 ইঞ্চি পর্যন্ত নড়েনি বলে আমরা জানতে পেরেছি। এখানে ব্যাপক পরিমাণে সড়কে অবরোধের সৃষ্টি হওয়ার কারণে মূলত শত শত গাড়ি আটকে পড়ে আছে। 2 প্রান্তে গাড়ি পরিবহনগুলো চরম ভাবে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে কিন্তু যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে মানুষ নাকাল অবস্থা বিরাজ করছে। আমরা যতটুকু জানতে পেরেছি শিল্প পুলিশ সূত্রে যে প্রশাসনের পক্ষ থেকে বারবার শ্রমিকদের সাথে আলোচনায় বসা হচ্ছে এবং এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তারা নানাভাবে আলোচনা করছেন, কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়া এখনো পর্যন্ত শ্রমিকরা
নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইবেলে অবস্থান করছেন বলেই এলাকাতে যানজটের সৃষ্টি হয়েছে এবং অবরোধ কর্মসূচি অব্যাহত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। আশুলিয়া শিল্পাঞ্চল থেকে আমার কাছে এই ছিল শ্রমিক অসন্তোষের সর্বশেষ তথ্য। সহকর্মী মুজফর হোসেন জয় যুক্ত হয়েছিলেন আশুলিয়ার থেকে। বাংলা সময় আরও থাকছে। তিস্তার পানি কমায় রংপুর অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি। চরাঞ্চল সহ নিচু এলাকার ঘরবাড়ি থেকে নেমে গেছে পানি, এখনো তলিয়ে শত শত হেক্টর আমনের ক্ষেত। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে তেলবাহী জাহাজে ভয়াবহ বিস্ফোরণে মারা গেছেন ৩ জন। ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্ট গার্ডের ২.৫ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কারণ অনুসন্ধানে 2টি তদন্ত কমিটি গঠন করার কথা জানিয়েছে শিপিং কর্পোরেশন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা, বিস্ফোরণে পুড়ে গেছে তেলবাহী জাহাজ বাংলার জ্যোতি। সোমবার সকালে ১১,৭০০ মেট্রিক টন অপরিশোধিত তেল নিয়ে পতেঙ্গার ডলফিন জেটিতে নোঙর করা ছিল তেলবাহী জাহাজ বাংলার জ্যোতি। হঠাৎ বিস্ফোরণে আগুন লাগে জাহাজটিতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের সঙ্গে যুক্ত হন বিমান, নৌ এবং কোস্টগার্ডের সদস্যরা। পাশাপাশি ছিল 2টি টাগবোটও। অবশেষে সম্মিলিত চেষ্টায় ২.৫ ঘন্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন। ইনফরমেশন পেয়ে আমরা দেখতেছি এখানে এসে আগুন জ্বলছে, বাট কিভাবে লাগছে এটা আসলে বেসিক্যালি এখনই বলা সম্ভব না। একটা রশি এদিকে লাগানো ছিল, ওদিক দিয়ে রশিটা পুড়ে গেছে, পুড়ে যাওয়ার কারণে জাহাজটা ওদিকে চলে গেছে। বিস্ফোরণের ঘটনায় মারা গেছেন 1 জন, আরো 2 জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিখোঁজ আমাদের ডেকেটে এখন পর্যন্ত 1 জন নিখোঁজ আছেন, আর ওয়ার্কশপে এখন পর্যন্ত 2 জন, বাট আমরা আরো হেড কাউন্ট করে জানতে পারবো। উদ্ধার কাজ আমাদের তো এখনো তো চলমান আছে। আমাদের ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস এবং পুলিশের যৌথ কার্যক্রম। এ ঘটনায় 2টি তদন্ত কমিটি গঠন করার কথা জানায় শিপিং কর্পোরেশন। 1 ফোঁটা তেলও এখানে বের হয়ে আসে নাই। সুতরাং পরিবেশ দূষণ রিলেটেড কোনো ফায়ার ইনসিডেন্ট ছাড়া আর আমাদের কিছু ক্ষয়ক্ষতি ছাড়া মেজর কার্গোতে কোনো ক্ষতি হয় না। তেলের ট্যাঙ্কারটা কিন্তু আদার দেন দিস কম্পার্টমেন্ট আর কি, আগুনটা ধরছে বেসিক্যালি ওই কম্পার্টমেন্টে। ৩৮ বছরের পুরনো বাংলার জ্যোতি জাহাজে ঘটনার সময় নাবিক, ডেক, ক্যাডেট, ওয়ার্কশপের কর্মচারী সহ 40 জন ছিলেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে বিএনপি। চট্টগ্রামে যৌথ কর্মী সভায় আহ্বান জানানো হয়। বিকেলে নগরীর কাজী দেউরির একটি কনভেনশন সেন্টারে যৌথ সভায় অংশ নেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। এ সময় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানী সহ উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের নেতাকর্মীরাও। যৌথ কর্মী সভায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, এমন কাজ থেকে বিরত থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বক্তারা। চট্টগ্রামের বিভিন্ন সড়কে স্তূপ হয়ে থাকা আবর্জনায় বাড়ছে এডিস প্রজননের সংখ্যা। এতে নতুন করে ডেঙ্গু আতঙ্কে নগরবাসী। সিটি কর্পোরেশন বলছে, জ্বালানি সংকটে ডাম্প ট্রাক দিয়ে বর্জ্য অপসারণ করা যাচ্ছে না। ডেঙ্গু ভয়াবহ আকার রূপ নিয়ে নিয়ন্ত্রণের বাইরে চট্টগ্রামে এবছর 15 জনের মৃত্যুর পাশাপাশি আক্রান্ত 1,500-এর বেশি। এডিস মশার বংশবিস্তার ও প্রজনন বৃদ্ধির জন্য রাস্তাঘাট, নালা ও বাসাবাড়ি অপরিষ্কারকে দায়ী করা হয়। এমন বাস্তবতায় পরিষ্কার তো দূরে থাক, উল্টো নগরীর ডাস্টবিনে 2 দিন ধরে পড়ে আছে পাহাড় সমান বর্জ্যের স্তূপ। জমে থাকা বর্জ্যে কুকুর, বিড়াল, পশু পাখির বিচরণ, বোতল ও ডাবের খোসা ছড়িয়ে পড়ছে অলিগলি ও বাসাবাড়িতে। পানি জমে বংশ বিস্তার করছে এডিস মশা। এই ময়লার থেকে যে মশা, মাছি সব তো আমাদের এখানে আবাসিকের মানুষের ঘরে ঢুকতেছে, তাতে ওই মশার থেকে যে রোগগুলা ছড়ায় এগুলো হচ্ছে। জ্বালানি তেলের সংকটের কারণে আজকে সকাল থেকে আমাদের কোনো গাড়ি চলে নাই। প্রধান সড়কগুলো মোহাম্মদ আলী রোড, মেহেদিবাগ রোড, গোলপাহাড় মোড়ের মতো প্রধান সড়কগুলোতে আমরা কোনো আবর্জনা পরিষ্কার করতে পারতেছি না, গাড়ি না আসার কারণে। সিটি কর্পোরেশনের হিসাবে চট্টগ্রামে প্রতিদিন বর্জ্য তৈরি হয় প্রায় 1,500 টন। একদিকে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, তার উপর মশার প্রজনন ক্ষেত্র। এই ডাস্টবিনগুলোতে জমে আছে ময়লার স্তূপ। এ অবস্থায় এসব ময়লা দ্রুত অপসারণের দাবি জানাচ্ছেন সাধারণ মানুষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলা সময় আরও থাকছে। কুয়াকাটা সৈকতের 0 পয়েন্ট যেন মরণ ফাঁদ। জিও টিউবের জন্য বালু তোলায় বড় বড় গর্ত, দুর্ঘটনার কবলে পর্যটকরা। ব্যবস্থার আশ্বাসে পানি উন্নয়ন বোর্ড। বাল্যবিবাহে বিশ্বে 8ম আর দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ। আর চলতি বছরের আগস্ট নাগাদ ধর্ষণের শিকার হয়েছে 224 জন কন্যা শিশু, হত্যা করা হয়েছে 81 জনকে। অধিকার কর্মীরা বলছেন, কন্যা শিশুদের সুরক্ষায় মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে, বাড়াতে হবে সচেতনতা। মার্জিয়া মুম রিপোর্ট, ছবি তুলেছেন আল মামুন।
তৃতীয় শ্রেণীর ছোট্ট মারিয়ার স্বপ্ন পড়াশোনা শেষে শিক্ষক হবার। তবে বর্তমান সমাজ ব্যবস্থার পরিসংখ্যান বলছে মরিয়মের স্বপ্ন পূরণ না হওয়ার সংখ্যা প্রায় 50%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 2023-এর জরিপ বলছে 18 বছরের আগেই বিয়ের পিঁড়িতে বসতে হচ্ছে দেশের 41.6% কন্যা শিশুকে। আমার বাড়ি ওখানে একজন মেয়ে আমার সমান ছিল, তার 1 বছর পড়ায়া তার বিয়ে দিয়েছে। বলে কি মানে পড়াশোনার করতেইব না, মানে বিয়ে দিয়ে দিব। প্রাইমারি শিক্ষা সমাপ্ত করে হাই স্কুলে ভর্তি হওয়ার পরে অনেক মেয়েকে আমি দেখেছি তার পিতারা 6, 7, 8-এ ওঠার পরে অনেকে বিয়ে দিয়ে দিচ্ছেন। জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের তথ্য বলছে বাল্যবিবাহে দক্ষিণ এশিয়ায় শীর্ষে বাংলাদেশ, বিশ্বে 8ম। এমন অবস্থাকে অশনি সংকেত মনে করে বিশ্লেষকরা বলছেন বাল্যবিবাহ প্রতিরোধ ও কন্যা শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এগিয়ে আসতে হবে সমাজের প্রতিটি মানুষকে। ব্র্যাকের সাম্প্রতিক জরিপ অনুযায়ী বাল্যবিবাহে শীর্ষে পিরোজপুর জেলা। ওই জেলার 72.6% কন্যা শিশু বাল্যবিবাহের শিকার হন। কম বয়সে যে মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে সেই সংখ্যাটা কিন্তু আমরা কোনোভাবে কমাতে পারছি না। বিয়ে হয়ে যায় বলে স্কুল ড্রপ আউট হয়ে যায়। সহিংসতার থাবায় প্রতিনিয়ত নিভছে কন্যা শিশুদের প্রাণ প্রদীপ। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে 224 কন্যা শিশু। সমতলের তুলনায় পাহাড়ের কন্যা শিশুদের লড়াইটা আরও কঠিন। রাঙামাটির রাজস্থলীর প্রত্যন্ত এক গ্রামের মেয়ে রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গার দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠে জায়গা করে নেওয়ার গল্পটা সে কথাই বলে। মেয়েরা আসলে একটা ডেঞ্জার জোনে থাকে, তাদের নিরাপত্তার ইস্যু কাজ করে। কূপ মুন্ডকতা মারিয়ে পূর্বসূরীদের পথ ধরে কন্যা শিশুরা গাইবে জীবনের গান। এই সমাজ আর রাষ্ট্র ভেদাভেদ ভুলে অনুপ্রেরণা জোগাতে শিখবে। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেখানে তিনি যদি পলিটিক্যালি এগোতে চান সেটা তাদের জন্য রিস্ক হবে। এই ধরনের ক্ষেত্রে কি পরিকল্পনা পরবর্তীতে পরিবর্তনের কোনো ব্যাপার থাকবে কিনা বা এই ধরনের কোনো লক্ষণ আছে কিনা? উনি খুবই এক কথার মানুষ, উনি যেটা কথা বলেন সেটা উনি রাখেন। হ্যাঁ, আমি ওনাকে এই 50 দিন ওনার সাথে কাজ করছি। উনি খুব কথার বিষয়ে উনি খুবই এক কথার মানুষ, যেটা বলেন সেটাই উনি করেন এবং আমি দেখেছি যে কনসিস্টেন্টলি সেই কথাটা উনি বলেন। এটাই, এবং উনি রাষ্ট্র মেরামতের যে কাজটা এটাকে উনি ভাবছেন যে এটা বাংলাদেশের জন্য, এটা হচ্ছে বাংলাদেশের নতুন জেনারেশন, বাংলাদেশের নতুন বাংলাদেশের জন্য এটা একটা বিগেস্ট অপরচুনিটি এবং এইটা একটা খুবই মহৎ একটা কাজ। এই মহৎ একটা কাজকে উনি একটা সঠিক জায়গায় নিয়ে যেতে চান। এনি আদার কোশ্চেন? আমার একটা প্রশ্ন ছিল, নাম বলেন। আমরা মানিক মিয়াজি, আমি বিউজ বাংলাদেশে কাজ করছি। আমার প্রশ্ন হচ্ছে ঠিক সামনে 4 তারিখে আনোয়ার ইব্রাহিম আসবেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। উনি আসার পরে কি বাংলাদেশের শ্রমিক রপ্তানির বিষয়ে কোনো কথা হবে কিনা? এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এটা নিয়ে ওনাদের সাথে এটা খুব শর্ট একটা ট্রিপ। আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় এটার ট্রিপের আগে আপনাদেরকে ব্রিফিং করবেন, আপনারা তখন ওনাদেরকে জিজ্ঞেস করবেন। আমরা সরাসরি যুক্ত ছিলাম ফরেন সার্ভিস একাডেমি থেকে। তিস্তার পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় রংপুর অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। চরাঞ্চল সহ নিচু এলাকার ঘরবাড়ি থেকে পানি নেমে গেলেও এখনও তলিয়ে আছে শত শত হেক্টর আমনের ক্ষেত। এদিকে গজলডোবার বাঁধ খুলে রংপুর অঞ্চলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী তিস্তাপাড়ের বাসিন্দারা। খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত 5 শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে সেনাবাহিনী। সকালে ভোজপুর ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে 24 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মাইনুর রহমানের নেতৃত্বে এই সহায়তা দেওয়া হয়।
এ সময় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তার পাশাপাশি ঢেউটিন, সেলাই মেশিন, সার ও বীজ বিতরণ সহ 800 রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়। পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত রক্ষার নামে বিভিন্ন পয়েন্টে জিও ব্যাগ ও জিও টিউব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সৈকতের মূল পয়েন্টের দুই পাশে 1.5 কিলোমিটার এলাকায় জিও ব্যাগ ফেলে কুয়াকাটাকে রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। তবে সৈকতে জিও ব্যাগগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে প্রায় আহত হচ্ছেন পর্যটকেরা। সৈকত রক্ষায় প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানান নির্বাহী প্রকৌশলী। এ পর্যায়ে বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আশুলিয়ায় পোশাক শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ ও গুলিতে নিহত 1, আহত 20। সংকট নিরসনে প্রশাসনের ভূমিকায় মালিকপক্ষের অসন্তোষ। এবং পতেঙ্গায় তেলবাহী জাহাজে বিস্ফোরণ থেকে আগুন, 3 জনের মৃত্যু। এই ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়।